15 বছরের শাসনকে কার্যত ধুলে মিশিয়ে বিজেপি সরকার গঠন করেছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কেন্দ্র ছিল সোনারপুর উত্তর। আর এই সোনারপুর উত্তরে 15 বছরের বিধায়ক ফিরদৌসী বেগমকে কার্যত পরাস্ত করে জয়ী হয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। আজ হিন্দুস্তান নিউজ পয়েন্টে খোলামেলা দেবাশিস ধর। হিন্দুস্তান নিউজ পয়েন্ট আপনাকে স্বাগত। দেবাশিস দা, প্রথম যে প্রশ্নটা, আইপিএস থেকে বিধায়ক জার্নিটা যথেষ্ট কঠিন ছিল। আমি 24-এ যখন চাকরি ছাড়ি তখন আমাকে পার্টি অলরেডি পার্লামেন্টে ক্যান্ডিডেট করেছিল। তো সেই সময় যদি নো ডিউজ সার্টিফিকেটটা নিয়ে ঝামেলা না করতো তাহলে পার্লামেন্টটা এতদিন আমার 2 বছর হয়ে যেত। আর মাঝের 2 বছর আমি পার্টির হয়ে কিছু কাজকর্ম করেছি। আমি এখনো পার্টির স্পোক্স পার্সন প্লাস পার্টির এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম বা আছি এখনো। এবং বেশ কিছু যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট যেগুলো এই স্টেটে ইমপ্লিমেন্টেড হয়েছে, সেটা যেগুলো হয়নি সেটা নিয়ে পার্টির স্ট্র্যাটেজি তৈরি করা, আরো কিছু কাজকর্ম, চার্জশিট, যেমন বিভিন্ন 2টো জেলার চার্জশিট আমি তৈরি করেছি। এই কাজগুলো আমি করতাম। তবে সব থেকে বড় কথা বলতে পারেন এই জার্নিটা খুবই কষ্টসাধ্য। তার কারণ আমার যে যখন রেজিগনেশন দিয়েছিলাম ওটাও একটা খুব সন্ধিক্ষণ ছিল। এবং তারপরে যেহেতু এখন অবধি আমি যেটা একজন সরকারি আধিকারিক চাকরি করার পরে রিটায়ারমেন্ট, মানে আমি তো রিজাইন করেছি, বা আমার যেগুলো আমার অর্জিত অর্থ 1 পয়সা এখনো গভর্নমেন্ট রিলিজ করেনি। ফলে বেশ মানে বলতে পারেন জীবনের খুব স্ট্রাগল করে কাটাতে হয়েছে। শেষ লিস্টে আপনার নাম এসেছিল সোনারপুর উত্তরের জন্য, এবং তারপরে আপনার 6 মেরে ম্যাচ জেতা। আমি 15 দিন পরে শুরু করেছি এক্স্যাক্টলি। যেমন 15 বছরের এখানে তৃণমূলের শাসন, 15 বছর এমএলএ, আমিও 15 দিন পরে শুরু করেছিলাম। বলতে পারেন যে এই সিট জিতবো হয়তো অতি বড় যারা আমার অনুরাগী বা যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাও এটা আশা করেনি, আমার দলও আশা করেনি, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওনারাও এটা আশা করেননি। আমার যত সিনিয়র লিডাররা রয়েছেন বা মানে আমাদের স্বয়ংসেবকরা রয়েছেন তারাই আশ্চর্য হয়ে গেছিলেন। কিন্তু আমি এই কারণেই জানতাম জিতবো। আমার প্রথম 2-3 দিন মানুষের সাথে ঘোরার পরে আমি যে কোনো, দেখুন আমি তো কোর ইন্টেলিজেন্সে কাজ করেছি আইপিএস অফিসার হিসাবে। আমি নর্থ ইস্টে কাজ করেছি, মাওয়িস্টদের এগেনস্টে কাজ করেছি, বা আমি অনেক গুরুত্বপূর্ণ কেসের তদন্তও করেছি। যে কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি যেটা কাজে লাগিয়েছি বা ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, ওইখানকার গিয়ে মানে মেন যে আইডিয়াটা ওটাকে ক্যাচ করতে হয়। আর ইলেকশনের এবারে থিম সং কি ছিল? পরিবর্তন যাত্রা। আমি প্রথম 2-3 দিনে বুঝতে পারি যে এবার মানুষ পরিবর্তনের জন্য একদম রেডি হয়ে আছে। শুধু এটা যেহেতু সন্ত্রাস কবলিত এলাকা, প্রচন্ড পরিমাণে এখানে হিংসা এবং ভোটের সময় ভোট দিতে দেওয়া হয় না, এবং যে পুরো সিন্ডিকেটটা চলে এখানে প্রায় 5খানা বড় বড় গ্যাং অপারেট করে যারা মানুষকে 5 দিক থেকে ডিস্টার্ব করে রাখে। এটাকে যদি ওভারকাম করা যায় আমি জিততে পারতাম, এটা আমার দৃঢ় বিশ্বাস জন্মে যায়। তার কারণ আমি যতটুকু শুরুতে প্রচার করেছিলাম, পরবর্তী পুরো টেনিয়রটা ধরেই বলছি, শুরুতে আমি বুঝে যাই যে মানুষকে আমাকে ভোট চাইতে যেতে হবে, মানুষ রেডি আছে। তো এবারে সেটাকে শুধু ইমপ্লিমেন্ট করাতে গেলে কি করতে হবে? আমাকে ভোটটা যাতে ঠিক মতো হয়, ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে ভোটের দিন, ওটাকে এনশিওর করা। তো সেই ব্যাপারটা আমি প্রথম 2-4 দিন করার পরে আমার 2টো বড় কাজ ছিল। এক হচ্ছে যে পুলিশ যাতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, এখানে সেটা একেবারেই সম্ভব ছিল না। আমি কমপ্লেন দিই এবং আইসিও ট্রান্সফার হয়ে যায়, কিন্তু তারপরেও যাদের ক্রিমিনালদের ওঠানোর দরকার ছিল কোনোভাবে পুলিশ সহযোগিতা করেনি। বিশেষ করে যারা এতদিন ধরে যে অফিসাররা পিসি পার্টি থেকে আরম্ভ করে থানার অন্যান্য আধিকারিকরা ছিল, আইসি হয়তো আন্তরিকভাবে চেষ্টা করেছে। তারা কি করেছে, নজরুলের সাথে এতদিনের যে নেক্সাস সেটা তো ভাঙতে চাইনি, উল্টো তাদের সমস্ত ইনফরমেশন পাস করে দিতে হয়। ফলে আমার কাজটা আবার খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো হয়তো আমি যে মার্জিনে জিতেছি
যদি প্রশাসন নিরপেক্ষ থাকতো আমি অন্তত 2 থেকে 2.5 গুণ মার্জিনে জিততাম। তো এইটা যখন আমি বুঝে যাই তখন কি হয়, এদের মধ্যে থেকে আমাকে নেটওয়ার্ক বানাতে হয় যে এরা কি করে কি কি স্ট্র্যাটেজি নিচ্ছে। তো এটা আমার বরাবরের কাজ, আমি এই কাজটা খুব বলতে পারেন হ্যাঁ মানে খুব রিগোরাসলি করে এসেছি। ফলে আমি যেটা করি যে এদের মধ্যে থেকে আমি নিজস্ব নেটওয়ার্ক তৈরি করি যারা আমাকে খবর দিতে এরা কি কি করতে পারে। আমি সেই জায়গাটাতে ব্লক করার চেষ্টা করেছি, হয়তো 70% কি 80% সফল হয়েছে, 100% হতে পারিনি। স্টিল মানুষ যেখানে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বলতে পারেন যে অভূতপূর্বভাবে আমরা আশীর্বাদ পেয়েছি। সিন্ডিকেট রাজ, তো এদের এগেনস্টে আপনি তো এখন বিধায়ক হয়ে গেছেন, কি স্টেপ নিতে চলেছেন? আমি বেশ কয়েকটা দিন এটা নিয়ে ভেবেছি। তো এই সমস্যাটা কেন, যদি আপনি চিন্তা ভাবনা করেন যেটা পাবেন, যেহেতু আর্থ সামাজিক পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কর্মসংস্থান নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমস গুলো সব বন্ধ করে রেখে দিয়েছে এখানকার সরকার। তারপরে যেটা স্বনিযুক্তি প্রকল্প সেগুলো কিছু নেই। এখানে কিন্তু একসময় দেখবেন অনেক বড় বড় কোম্পানির ফ্যাক্টরি গুলো রয়েছে, অনেক কমার্শিয়াল জায়গা রয়েছে, কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে এটা সেভাবে মানে যে পরিমাণে জব অপরচুনিটি ক্রিয়েট করা উচিত ছিল সেটা হয়নি। ফলে মানুষ কি করবে, অল্টারনেটিভ তারা ইকোনমিতে চলে যায়। সেক্ষেত্রে কি হয়, সমস্ত যেটা সিন্ডিকেট, তোলাবাজি, অবৈধ যেগুলো ব্যবসা, ড্রাগস, যেগুলো মদ, ঠাট্টা, জুয়ো, এগুলো এই আপনি ওয়ান ফাইন মর্নিং উঠে বলবেন যে আমি সব বন্ধ করে দিলাম, কোনোদিন পারবেন না। কারণ তাদেরকে আমাকে ধীরে 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 অন্য প্রফেশনের সাথে বা তাকে কাজে যুক্ত করে দিতে হবে। যদি না করেন কি হবে, হয় মার্ডার হবে, না খুন জখম এই সমস্ত হতে থাকবে। তো আমারও যেটা টার্গেট রয়েছে, দেখুন বেসিক জিনিসগুলোকে বন্ধ করতেই হবে শুরুতে, যেখান থেকে বড় ধরনের সমস্যা না হয়। আর মানুষকে তোলাবাজি বা সিন্ডিকেট রাজ থেকে মুক্তি না দিলে মানে মানুষ যে দীর্ঘশ্বাস ফেলছে সেটা কিন্তু বন্ধ হবে না, এবং খুব খারাপ অবস্থায় পরিস্থিতি আরো চলে যাবে। তো প্রথম কথা, প্রশাসনকে আমাদের নিউট্রালি কাজ করতে হবে এবং এদের এগেনস্টে অ্যাকশন নিতে হবে। কিন্তু বাই দ্য টাইম এখানে এদের সাথেও কিন্তু একটা বড় অংশ জড়িত আছে। এই যে বালির ঘাট বলুন, ভেরি বলুন, ইলিগাল কনস্ট্রাকশন বলুন, এতে বা যে বিভিন্ন মেটেরিয়াল সাপ্লাই, তো বহু লোক এর সাথে মানে তাদের পরিবার হয়তো জীবিকা নির্ভর। ঘটনা হচ্ছে যে তারা কিভাবে তাদের আমি সাবস্টিটিউট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করব, কারণ সবাইকে নিয়ে জেলে ঢোকাতেও পারবো না, তার বাড়ির লোকটা গিয়ে আত্মহত্যা করুক সেটা আমি চাইবো না। তো তাদেরকে আমাকে ধীরে ধীরে যে এটা করতে হবে, কিন্তু যেগুলো মেন সব থেকে বড় অপরাধ সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। গরিব মানুষের ওপরে যে কোনো চাপ, যে কোনো টর্চার, এই তোলাবাজি যেটা বলছেন যে 1000 টাকা রোজগার করতে 500 টাকা নিয়ে চলে, এই সিস্টেমকে বন্ধ করে দিতে হবে। সঙ্গে আমি বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। রাজ্য তো একটা দেখুন সামগ্রিকভাবে পরিকল্পনা নিয়েছে, আমি এখানে বেশ কিছু শিল্প বা ছোট ছোট যেগুলো কর্মসংস্থান করা যায় সেটা করা যেতে পারে। প্লাস বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে লোক নিয়োগ হয়, যেখানে 16 থেকে 22-25 হাজার টাকা মাইনের বিভিন্ন মানে মাঝারি বা নিম্ন স্তরের যে কাজগুলো রয়েছে, ওখানে আমার টার্গেট রয়েছে প্রত্যেক বছর অন্তত 500,000 থেকে লোককে যদি আমি কর্মসংস্থানের সাথে যুক্ত করে দিতে পারি, তাহলে কি হবে, বেকারদের উপরে চাপটা অনেকটা কমবে। সঙ্গে আমাদের সরকারি চাকরির সিস্টেম যখন চালু হবে, স্বনিযুক্তি প্রকল্প হবে, বিজনেস হবে, ওটা দিয়েও কিন্তু মানে প্যারালালি 2-3টে দিককে যদি আমি রেডি করে ফেলতে পারি, তাহলে কিন্তু ইকোনমি অনেকটা গ্রো করে যায়। আমরা একটা খুব ভালো 2-3টে প্রকল্প নিয়েছি অলরেডি। তো বাই দ্যাট টাইম ওটা তো দেখুন 1.5-2 বছর সময় লাগবে সেগুলো হতে। তো সেই সময়টা আমরা যতটা প্রশাসনকে ঠিক করা যায় সেই কাজটা করব। সোনারপুর উত্তরে কিন্তু একটি বড় অসুবিধা যেটা হচ্ছে রাস্তাঘাটে জল জমে থাকা, রাস্তাঘাটের খুব খারাপ পরিস্থিতি। তো এই ব্যাপারগুলো নিয়ে কতটা দেবাশিস ধর দেখুন এটা হচ্ছে এই যে মিউনিসিপাল অ্যাফেয়ার্স যেটা বা আরবান ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে, আমি তো জানি না এই ডিপার্টমেন্টে কাকে দায়িত্ব দেওয়া হবে। তো এই মন্ত্রী যে হবেন তার জন্য কিন্তু খুব বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এমনিতে
আমরা 8,15,000 কোটি টাকা মাইনাস দিয়ে শুরু করব। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ এ মেজর থিং। আমি ব্যক্তিগতভাবে কিছু এই 2 বছরে আমার কিছু কানেকশনস হয়েছে, যারা বিভিন্ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা লোকাল বডি বা পিএসইউদের ওরা কিন্তু ফান্ডিং করে, ঠিক আছে, আইদার ডেট অর পিপিপি মোডে। তাতে ইনফ্রাস্ট্রাকচারের উপর অনেক কাজ করা যায়, নতুন টাউনশিপ তৈরি করা যায়, অনেক কিছু ইয়ে করা যায়। সেটাকে আপনি এয়ারপোর্ট করতে পারবেন, অনেক কিছু করা যায়, হসপিটাল করতে পারবেন, মেডিকেল কলেজ করতে পারবেন, এডুকেশনাল হাব করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে সরকারের যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করার কথা, এটাতে কিভাবে এখন ফান্ডিং আসবে, আমরা তার কতটা কি পাবো, আমার এই যে আমরুত প্রকল্প ছিল ওই টাকাটার কি অবস্থায় রয়েছে, পুরনোটার সঙ্গে নতুনের যে সংযোজন, আমাকে 3টে জিনিস এখানে ঠিক করতেই হবে। আমি বড় দায়িত্ব পাই বা শুধু এমএলএ হিসাবে কাজ করি, হোয়াট এভার, আমাকে এখানকার লোককে বেসিক রাস্তা, জল, ড্রেনেজ সিস্টেম আর এই নোংরা মশা, এই কয়েকটা জিনিস হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। যতটা ফান্ড কিভাবে পাবো বা এরপরে দেখে নেবো, যদি সম্ভব হয় আমি গভর্নমেন্টকে প্রপোজাল দেবো, হয়তো যতটা পাওয়া সম্ভব। তাছাড়াও আরো যতটা আমার ব্যক্তিগত উদ্যোগে যদি আমি আনতে পারি, সেটা গভর্নমেন্ট ছাড়া তো, গভর্নমেন্ট বডি ছাড়া তো আনতে পারবো না। গভর্নমেন্টের বলতে পারেন যে ক্যাবিনেট থেকে সেটা স্যাংশন করাতে হবে। আমি গভর্নমেন্টকে প্রপোজাল দেবো, গভর্নমেন্ট যদি মেনে নেয়, আমি অ্যাটলিস্ট আমার এলাকায় তো একটা মেজর কিছু করতে পারবো। এবার যদি অন্য এলাকাতেও, মানে আমার সেই ফান্ড আনার ক্যাপাসিটি আছে, এবারে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলে যতটা গভর্নমেন্ট দেবে তার বাকিটা আমি করার চেষ্টা করি। পৌরসভা এখনো তৃণমূলের পরিচালনা, তো সেখানে কি কোনো রকম ভাবে কাজ করতে বাধা আসতে পারে বলে মনে হয়? দেখুন, অবশ্যই এটা তো মানে দুটো এমন, মানে পোলস অ্যাপার্ট দুটো পার্টি। এতদিন যারা কিচ্ছু করেনি আর আমরা এসে আমাদের উপর প্রচুর চাপ, যেটা বলেন স্লগ ওভারে লাস্ট 6 বলে 6টা 6 মেরে জিততে হবে। তো সেক্ষেত্রে মানুষের প্রত্যাশা এবার ভয়ঙ্কর থাকবে। কিন্তু এই যে বিপরীত মেরুর যে একটা ব্যাপার, এর জন্য একটা অসুবিধা থাকবে। তবে আমি এটাও শুনতে পাচ্ছি যে এই পুরসভার বেশি দিন টিকবে না, মানে ওর কাউন্সিলর ববি হাকিম দেখবেন নিজেই সমস্ত গ্রুপ থেকে কুইট করে গেছে। আমার মনে হয় খুব শীঘ্রই পুরসভা ইলেকশন হবে, আর তার আগে যে যে কাউন্সিলর তৃণমূলের অপোজিট পার্টিতে থাকলো আমাদের সাথে কাজ করে সহযোগিতা করতে চাইবেন, আমরা তাদের যথেষ্ট সহযোগিতা করবো। এ ব্যাপারে কোনো অসুবিধা তো কিছু নেই, কাজ করবো। 4 তারিখ সন্ধ্যে 6টার পর থেকে তৃণমূলের অনেক লোকেরা, যারা বেসিক্যালি এই তোলা তুলে খেত বা কিছু, তারাই কিন্তু জার্সি বদল করে বিজেপিতে এসছে এবং কিছু পার্টি অফিস ভাঙচুর করেছে। এবং এটা আপনাদের বিজেপির নিচু তলার কর্মীরাও কিন্তু অভিযোগ করছে, এবং তারাও কিন্তু গিয়ে সেই পার্টি অফিসে চাবি আবার ফেরত দিয়ে দিয়েছে, বা এই টাইপের কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুব স্বাভাবিক ঘটনা, কারণ যারা তোলা তুলে খায় তারা যদি শাসক দলের সঙ্গে না থাকে তাহলে তোলাটা কে দেবে? তো তারা এই মোটিভ নিয়ে তারা ভেবেছে যে আমরা জার্সি বদল করে যাব আর আমাদের ছাত্র মাফ হয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে বিজেপি অত্যন্ত অর্গানাইজ পার্টি, তার একটা সংগঠন আছে, তার একটা শিষ্টাচার আছে, সে কন্ট্রোলটা একদম টপ লেভেল থেকে। সেখানে আমরা মতদর্শের বাইরে গিয়ে কোনো কাজ করি না। আর বিজেপি পার্টির এত করুণ অবস্থা হয়নি যে তোলাবাজদের থেকে তোলা নিয়ে নিজের পার্টিকে সমৃদ্ধ করতে হবে। দেখুন, আমাদের লড়াইটা ছিল তোলাবাজির বিরুদ্ধে। সাধারণ যে কোনো তৃণমূল সমর্থক হতে পারেন, তাদেরকে নিয়ে আমাদের কোনো রকম কোনো বক্তব্য নেই। কালের নিয়মে তারাও আস্তে আস্তে শাসক দলেরই সঙ্গে মানে মিলে যাবেন। কিন্তু যারা তোলাবাজি করে খেত তাদেরকে আমরা কোনোভাবে দলে রাখছি না। যারা মানুষকে টর্চার করেছেন, মারধর করেছেন, ভয় দেখিয়েছেন, মার্ডার করেছেন, নারী নির্যাতন করেছেন, তাদের সাথে আমরা আগেও ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবো। আর বাকি মানুষকে পরিচিত, দেখুন বিধায়ক সকলে, বিধায়ক কখনোই পার্টিকুলার কোনো মানুষের হতে পারেন না। সে যখন সরকারের পার্ট হয়ে যায় তখন কোনোভাবে, মানে সংবিধানের শপথ নিয়ে আপনি যখন আসছেন তখন আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। এই দিকটাকে সরিয়ে রেখে আমরা সিস্টেমকে ঠিক করার পক্ষপাতী, কিন্তু আমরা মানুষকে কখনোই জোর করে পরিবর্তন করার পক্ষপাতী না। যারা পরবর্তীকালে একটা সময় আমরা সরকার গঠন করে নিই বা অনেকটা স্ট্রাকচারটাকে ঠিক করে নিই, তারপরে যারা আমাদের সাথে নিঃসন্দেহে ভালো কাজের সাথে জুড়বেন তাদের নেওয়া হবে। কিন্তু
আবার বলছি, কোনো হিংস্রতা, কোনো সন্ত্রাসবাদীদের, কোনো তোলাবাজদের, যারা মানুষকে টর্চার করেছেন, তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। আগামী দিনে তিনি আরো কাজ করবেন, মানুষের জন্য, মানুষের পাশে থাকবেন, এমনটাই কিন্তু ভরসা দিলেন দেবাশিস রায়। ক্যামেরায় শশাঙ্কর সঙ্গে দেবাঞ্জন ব্যানার্জি, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।